সালাম আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, বাংলাদেশ ল অ্যালায়েন্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের আজকের এই আয়োজনটি বিচার বিভাগকে কেন্দ্র করে। আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিচার বিভাগ সংস্কার ভাবনা, বিচারপতিদের নিয়োগ এবং অপসারণ প্রসঙ্গ। উক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জাস্টিস মিফতাহ উদ্দিন চৌধুরী এবং জাস্টিস আবু তারিক। আমি প্রথমেই যেতে চাই মিফতাহ উদ্দিন চৌধুরী স্যারের কাছে। স্যার, আম, এমন একটি কমিটি গঠন করা যেতে পারে কিনা স্যার, যেখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সদস্যরা যুক্ত থাকবেন এবং তারা প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবেন বিচারকদের নিয়োগ নিয়ে। এবং চেক অ্যান্ড ব্যালেন্স যাতে থাকে, এই কারণে সেখানে বিরোধী দলের সদস্যদেরকেও যুক্ত করা হবে, অন্তর্ভুক্ত করা হবে। এবং এমন একটা ফর্ম করা হবে যেখানে বিরোধী দল এবং বিচারক যারা আছেন বিচার বিভাগ থেকে কমিটিতে, তারা মিলে সংখ্যাগরিষ্ঠতা ফর্ম করবে স্যার। থ্যাংক ইউ। আমার বিষয়বস্তু যেটা, এটা নতুন বিতর্কের সৃষ্টি করবে। নতুন বিতর্কের কোনো দরকার নাই। এই উপমহাদেশের যে বিচার বিভাগের ইতিহাস, এখানে বিচারক নিয়োগে বিরোধী দল বা কোনো দল কোনো সময় কোনো বিষয় ছিল না। আমাদের দেশে যেটা এই বিতর্ক এখন সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হচ্ছে বিচারক রিমুভালের বিষয়ে আমাদের যে প্রভিশন ছিল, যে কোনো জাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা কোনো অযোগ্যতা বা অন্য কিছুর অভিযোগ আসে, তাহলে সেটা প্রেসিডেন্টের কাছে রিপোর্ট হবে। প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে বলবেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম করেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটা ইনকোয়ারি করে বা সেই কনসার্ন জাজকে জিজ্ঞাসাবাদ করে ওনাকে শোনার সুযোগ দিতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রিপোর্টটা প্রেসিডেন্টের কাছে পাঠালে পরে প্রেসিডেন্ট উইল গিভ দ্য ডিসিশন। কিন্তু এটা বিগত সরকার, পতিত সরকার এই বিধানটা বাতিল করে দিয়েছিল পার্লামেন্টে। পার্লামেন্টে বাতিল করে দেওয়ার পরে এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট সেই পার্লামেন্টের যে সংশোধন, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট, ওইটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। বাতিল করার পরেও বাতিল করলে কি দাঁড়ায়? বাতিল করলে দাঁড়ায় যে আবার সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা এজ ইট ইজ থেকে যায়, আগে যেটা ছিল এটাই আছে। জি কিন্তু জি। তারপরেও দেখা যায় আমাদের তিনজন বিচারক, আহ সালমা মাসুদ চৌধুরী, আর একজন জহিরুল হক, না জহিরুল ইসলাম জানি, আর একজন ডক্টর রেজা বা রেজাউল হক, এই তিনজন কে চিফ জাস্টিস কোনো কোর্ট দেয় নাই বলে ওনারা দীর্ঘদিন ছুটি উপভোগ করেছেন বলতে হয়, এবং কিন্তু সব সুযোগ সুবিধা ওনারা পেয়েছেন। ইদানিং এই যে সরকার যে রিভিউ পিটিশন করেছিল, এই রিভিউ পিটিশনটা ডিসাইডেড হয়ে গেছে। ডিসাইডেড হওয়ার পরে আবার সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান এফেক্টিভ হয়েছে। এটা দেখার পরে ওনারা নিজের থেকেই সরে গিয়েছেন। ওনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফেস করতে চান নাই, ওনারা পদত্যাগ করেছেন। এখন ইদানিং আবার কয়েকজনের ব্যাপারে এরকম বিষয় বুঝে বুঝে উঠে আসছে। আমি যেটা মনে করি, স্যার স্যার যে স্যার একটু অ্যাড করতে চাই।
স্যার এখনো 12 জন বিচারপতিকে ছুটিতে রেখে কোর্টে যেতে দেওয়া হচ্ছে না স্যার। এই আমি বিষয়টিতে আমি কিভাবে দেখছেন? বলছি, এই 12 জনের বিষয়ে বোধহয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হচ্ছে, বা 12 জনের মধ্যে একজন অলরেডি উনি রিটায়ার করেছেন, আতাউর রহমান খান। আরো 11 জন আছেন। ওনাদের কি হবে আমি জানি না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইনকোয়ারি করে যা করার করবে, অথবা ওনারা যদি কেউ পদত্যাগ করেন সেটাও হতে পারে, নট আনলাইকলি। আমি বলবো যে এই যে আমাদের রিমুভাল অফ জাজেস, এই নিয়ে বিতর্কের আর কোনো সুযোগ নাই। ইট ইজ ডিসাইডেড বাই আওয়ার অ্যাপেক্স কোর্ট। আফটার দি ডিসিশন অফ অ্যাপেক্স কোর্ট, there is nothing to be done. So that is final. আর ওই আগে যেটা পার্লামেন্টে নেওয়া হয়েছিল, যে জাজদের রিমুভালের ব্যাপারে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, এটা তো আমাদের কোর্ট বাতিল করে দিয়েছে, এবং এটা ফাইনাল রিভিউ হওয়ার পরে ফাইনাল হয়ে গেছে। সুতরাং ওইটা নিয়ে কথা বলে আর লাভ নাই। এখন আসেন অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। গত কিছুদিন আগে ল মিনিস্ট্রির উদ্যোগে একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে আমিও ছিলাম। আমার যেটা বক্তব্য ছিল যে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস এই ব্যাপারে কোনো পলিটিক্যাল পার্টি, আপনি যেটা এখন নতুন প্রশ্ন করেছেন, বা বিরোধী দল বা প্রশাসন, এদের কোনো ইনভলভমেন্ট থাকবে কিনা, আমার পরিষ্কার কথা, এদের কোনো ইনভলভমেন্ট থাকবে না। কারণ বিচার বিভাগের বা আদালতের দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে ব্যালেন্স রাখা। এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন বিচার বিভাগ সেটা সমাধান দিবে। কিন্তু এখন যদি এই বিচার বিভাগকে এই পার্লামেন্টের সরকারি দল হোক আর বিরোধী দলের অধীনে আবার নিয়ে যাবার চিন্তা করা হয়, যেটা ওই যে আমি আগে বললাম যে রিমুভেলের ব্যাপারে যা করেছিল তাই বাতিল হয়েছে, তো এটা বাতিল জিনিস তো বাতিলই। সুতরাং পার্লামেন্টের মেম্বারদের, এটা সরকারি দল হোক আর বিরোধী দলই হোক, কোনো কিছু করার নাই। আর এক্সিকিউটিভদের তো কোনো প্রশ্নই ওঠে না। এক্সিকিউটিভদের এখানে ইনভলভমেন্টের কোনো প্রশ্নই ওঠে না। ওনাদের কোনো ইন্টারফারেন্সের সুযোগ নাই। কারণ এক্সিকিউটিভদের আন্ডারে যদি কোনো দেশের বিচার বিভাগ চলে যায়, তাহলে আর বিচার হবে না। এটা ওই সব হুকুম বরদারি করা হবে আমাদের গ্রাম্য ভাষায়, যে গভর্নমেন্ট যাই চাইবে তাই হবে। যে গভর্নমেন্ট যাই চায় তাই যদি হয়, তার নাম তো বিচারালয় হয় না। বিচারালয়ে বিচারকদের মন্তব্য, মতামত যাবে, গভর্নমেন্টের মতামত না। গভর্নমেন্টের তলবিবাহক কোনো বিচারালয়ের হওয়া কোনো বিচারালয়ের কাজ নয়, বা কোনো বিচারকের কাজ নয়। সুতরাং ওইখানে এক্সিকিউটিভের কোনো ভূমিকা থাকার কথা না। পার্লামেন্টের মেম্বার সরকারি দল বিরোধী দল থাকার কথা না। এখন কথা হচ্ছে বিচারক নিয়োগ হবে কিভাবে। তা আমাদের দেশের বিচারক তো বা কোর্ট দুই দুই প্রকারের, একটা হলো হায়ার জুডিশিয়ারি, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে তো এটা এখন ক্যাডার সার্ভিসের মতো এটা রিক্রুট হয়। বিজিএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়ে অ্যাপয়েন্টেড রেজিস্ট্রেন্ট জাজ, ওইখান থেকে প্রমোশন পেতে পেতে ডিস্ট্রিক্ট জাজ হয়। আবার এই সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে হায়ার জুডিশিয়ারিতে আসেন, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে আসেন, আর বার থেকেও হাইকোর্ট ডিভিশনে আসেন। তো আইন যেটা হচ্ছে, অ্যাটলিস্ট 10 বছর হাইকোর্টে প্র্যাকটিস থাকতে হবে, হাইকোর্টে প্র্যাকটিস করতে হবে, অথবা 10 বছর সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে চাকরি করতে হবে। তারপরে হি উইল বি কোয়ালিফাইড টু বি জাজ অফ দি হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে প্রথমে এডিশনাল জাজ হিসেবে নেওয়া হয় 2 বছরের জন্য, নিলে তারপরে কনফার্ম করা হয়। আর এডিশনাল জাজ নিতেই হবে এবং তো কিছু না, সরাসরি নেওয়া যায়, অ্যাপিল ডিভিশনে আমার সরাসরি নেওয়া যায়। ভিডিও এখন আমারটা আমার ছবি হ্যালো হ্যালো, আসসালামু হ্যালো আলাইকুম। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি স্যার, সরি। জি আপনি কি জি, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ, এই জন্য এই না না ঠিক আছে, তারিক স্যার, আপনাকে শোনা আমি যাচ্ছে তো? বিছনাতে বসেই কথা বলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনি একটু mute বুঝছেন, করতে পারেন, তারেক স্যার। আমি বিছনাতে বসেই কথা বলতেছি, এই ইনফর্মাল ড্রেস লঙ্গি পরে বসা। বুঝছেন? যাই হোক, যেটা বলতেছিলাম, বিচারকদের নিয়োগ, এই দুই ধরনের লোক, হায়ার জুডিশিয়ারির, অর্থাৎ সোজা কথা হাইকোর্ট ডিভিশনের আপনার জাজ হওয়ার যোগ্যতা অর্জন করেন। এক ধরনের হচ্ছেন যে 10 বছর সাবঅর্ডিনেট জুডিশিয়াল চাকরি, এবং আরেক ধরনের হচ্ছেন 10 বছর হাইকোর্ট ডিভিশনের প্র্যাকটিস। আহ, এন্ড একটু স্যার, তারেক স্যার একটু যদি মিউট করতেন স্যার। জি, ওকে। হ্যাঁ, জি। এখন কথা হচ্ছে যে যেটা দেখা যায় যে হাইকোর্ট ডিভিশনে কারো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস থাকে না, এরাও জাজ হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এরা আচ্ছা, জাজ হচ্ছেন, নানান কারণে হচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি এদের কোনো প্র্যাকটিস ছিল না। এদের কেউ কেউ ভালো করতেছেন, কেউ কেউ অনেকের দৃষ্টিতে খারাপই করতেছেন, বা মানে যেটা প্রপার পারফরমেন্স ওনাদের কাছ থেকে আশা করা যায় এটা আমরা পাচ্ছি না। এটা ইদানিং যেটা হয়েছে, এটা আমার মনে হয় যে হাইকোর্ট ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যিনারা কনসার্ন থাকার কথা, এনারা বোধহয় কনসার্ন ছিলেন না, বা কম কনসার্ন ছিলেন। আমি বলবো হাইকোর্ট ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে দি মোস্ট কনসার্ন পার্সন ইজ দি চিফ জাস্টিস অফ বাংলাদেশ। চিফ জাস্টিস পছন্দ করবেন, এটা উনি একা করেন না তো সাধারণত, ওনার কলিগদের নিয়ে করেন, ওনার কম্পেনিয়নদের নিয়ে করেন। উনি তাদেরকে পছন্দ করেন, ওইটাই গভর্নমেন্টের কাছে পাঠান, তারপরে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দেন। তো এখানে যদি অন্যভাবে চলে আসে, উইদাউট উইদাউট দি কনসার্ন অফ চিফ জাস্টিস, উইদাউট দি অপিনিয়ন অর রিকমেন্ডেশন অফ দি চিফ জাস্টিস, সেটা কোনোদিন সুস্থ হবে না। সুতরাং আমি বলবো এই অন্য কোনো কমিটি ফমিটি করে লাভ নাই। দি কমিটি, দি চিফ জাস্টিস, উনি যাদের ওনার সাথে নেওয়া মনে করেন, উনি কাদের নেবেন, ওনার কম্পেনিয়ন জাস্টিসদের, উনি হাইকোর্ট ডিভিশনের জাজদের নিতে পারেন, অ্যাপেল ডিভিশন জাস্টিস নেবেন। ওনারা যেটা অপিনিয়ন দিবেন যে এই ছেলেটা বা এই উকিল সাহেব ভালো আইন কানুন জানে, ভালো প্র্যাকটিস করে, অনেস্টি আছে, তাদের দিতে হবে। এবং আপনি একজন লয়ার, সে অনেস্ট কি ডিসঅনেস্ট বারে থাকতেই বোঝা যায়, এবং ডিসঅনেস্ট লয়ার কোনোদিন অনেস্ট জাজ হবে না। ডিসঅনেস্ট পাবলিক ইজ অলওয়েজ ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট পার্সন ইজ অলওয়েজ ডিসঅনেস্ট। এই কয়লা দইলে ময়লা দেন, একটা কথা আছে। সুতরাং কোন ডিসঅনেস্ট লয়ারকে আমরা বারে থাকতে বুঝি কার কি কোন চরিত্র। সুতরাং ওই যে আমাদের দৃষ্টিতে যারা চরিত্রহীন বা ডিসঅনেস্ট লোককে কোনোদিন জাজ করা উচিত না। এবং ডিসঅনেস্ট কারা, এটা জাজরা বুঝেন, বারের সিনিয়র মেম্বাররা তো বুঝেনি, বারেও বুঝেন। বারেও তো অনেক এজেন্সির লোকজন হাঁটে, এরা তো খবর সবর রাখে। সুতরাং ওদের সবার মতামত নিয়েই করা উচিত। এইখানে ওই যেটা আমি কদিন আগে দিয়েছি, এটা দেখেছি গভর্নমেন্ট চিন্তা করতেছে, এটা কি কাউন্সিল আইন টাইন বোধহয় করবে। ওখানে দেখলাম ইউনিভার্সিটির টিচারের একজন ইউনিভার্সিটি টিচার লাগবে। আমি বুঝি না যে ইউনিভার্সিটি টিচার কি জন্য লাগবে। আর যাক, এটা গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্ট বুঝবে না। এটা তো কোনো পার্লামেন্ট এখন নাই ডিসকাস করার মতো। পার্লামেন্ট থাকলে আলোচনা করা যাইতো, বা পার্লামেন্টের ব্যাপারে আলোচনা করতেন। এবং আমি বলবো যেটা, এটা যদিও রিপিটেশন হয়ে যাচ্ছে, আমি সেদিনও বলেছি, স্যার আজকেও আমি বলেছি, আবার আবার বলতেছি। আপনার কাছে আসি স্যার। আপাতত আপনি যেটা বললেন, আমি একটু স্যার মামুন স্যারকে আর তারিক স্যারকে শুনে স্যার আবার আচ্ছা, আসছি আমার স্যার। কথা আমি শেষ করে দিচ্ছি। আই এম সিক, আমি সুস্থ না, আমি ঘর থেকে বাইরে নেই আজকে 11 দিন বোধ হয়। জি স্যার। আমার চোখে একটু অপারেশন করিয়ে আমি ঘর থেকে বাইরে নেই, গোসল টোসল করতে পারি না। স্যার স্যার বুঝলেন, চোখে ওই ক্যাটারেক্ট সার্জারি করেছে, এটা স্যার বয়স হলে যা হয়। যাই হোক, আমার অপিনিয়ন হচ্ছে এই, রিমুভালের ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছে, এটা নিয়ে কথা বলার দরকার নাই। আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে
এটা হলো চিফ জাস্টিসের অপিনিয়ন বা ওনার রিকমেন্ডেশন ইজ এনাফ। ওনার রিকমেন্ডেশন লোক ছাড়া গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত নয়। ধন্যবাদ। এখন মামনুন সাহেব, জি জাস্টিস আবু তারিক সাহেব বা আরো যে যে আছেন ওনারা যা বলার আমি শুনি। জি স্যার, আমি আচ্ছা, আপনি থ্যাংক থ্যাংক ইউ ইউ। মিস্টার, অনেকদিন পরে, মিস্টার অনেকদিন পরে দেখলাম বুড়ো হয়ে গেছে গিয়া। বয়স তো আমি বয়স না হলে রিটায়ার করছি। পুরো বুড়ো হয়ে গেছি সব, দেখি মনে হয় আপনি বুড়ো হয়ে গেছেন আপনার। আপনি রিটায়ার করছেন, আপনার বেশ কদিন পরেই দাবি করলাম। বয়স না হলে রিটায়ার করি নাই। আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছেন, আমি রাখি নাই এখন, এই তো তফাৎ। আমি একটু যদি সৈয়দ মামুন মাহবুব স্যার এবং হচ্ছে মামনুন মাহবুব ইজ এ ইয়াং ম্যান, লেট আস হিয়ার হিজ অপিনিয়ন। জি স্যার। ইয়াং একবারে ইয়াং না, সিনিয়র হয়ে গেছে কিন্তু আমাদের চেয়ে ইয়াং। আচ্ছা, হ্যাঁ, স্যার আমি আচ্ছা। আবু তারিক স্যার এবং মামুন মাহবুব স্যার, প্রথমে মামুন মাহবুব স্যারকে শুনবো। স্যার আপনি দীর্ঘদিন ধরে মানে বিচার বিভাগের ধরো একটা অংশের রোশানলে বিগত কয়েক বছরে স্যার আপনি পড়েছেন। স্যার আমাদের একটা প্রস্তাবনা ছিল, মানে আপনি আপনার নিজের কথা বলবেন, কিন্তু যেটা মিফতা স্যারকে, আপনার স্যার তখন ছিলেন না, বুঝার সুবিধা বলছি। স্যার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আহ, মানে তিন বিভাগকে, অর্থাৎ আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এইটাকে একটা কমপ্লেক্স একটা জায়গাতে নিয়ে যাওয়া এবং বিচার বিভাগ থেকে যারা থাকবেন এবং সংসদে অর্থাৎ আইনসভার বিরোধী দলীয় সদস্য যারা থাকবেন তারা মিলে সংখ্যাগরিষ্ঠ ফর্ম করবেন এবং তারা একটা পাবলিক রিপোর্ট রাষ্ট্রপতি হাতে দিবেন। সেইভাবে করে যদি একটা নিয়োগ প্রসেসের মধ্যে যাওয়া যায়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাইবো। বা আপনার নিজের কোনো আমি মতামত আছে একটা একটা শেষ কথা বলতে চাই। স্যার? জুডিশিয়ারি শুড বি ফ্রি ফ্রম any sort of interference by the executive, from স্যার any sort of interference. আচ্ছা, এখন সৈয়দ বলেন মাহমুদ আপনার। সৈয়দ মাহমুদ মাহবুব স্যারকে শুনে আমরা তারিক স্যারের কাছে যাবো। স্যার আপনি বলুন। জি, ধন্যবাদ। আহ, উপস্থিত আমার শ্রদ্ধেয় দুইজন আহ, থ্যাংক ইউ। সাবেক দুইজন বিচারপতি, যাদের আদালতে আমার মামলা করার সৌভাগ্য হয়েছে এবং আমার আরো সৌভাগ্য হয়েছে। দুইজনকে আমি বারের সিনিয়র মেম্বার হিসেবে তাদের সাহচর্য লাভ করেছি নানা সময়। এবং আপনাদের অন্য আরেকজন জায়েদ বিন নাসের সাহেব আছেন, ইব্রাহিম খলিল, এবং আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেটুকু আমি অন্য কারণে একটু দেরি হয়ে গেছে, আমি বাসার বাইরে ছিলাম। তো আসলে এই বিষয়টি খুব আপনার একটা বড় বিষয়। কারণ এই আমাদের দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ মিলে তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন দেখেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে একটা ভূমিকা বলি। 1990-এর 6ই ডিসেম্বরে যখন হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলো বা করতে বাধ্য মানুষ, ছাত্র জনতার আন্দোলনে, আমি তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, বা আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি এরশাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে। তো আমরা কিন্তু সেদিন সারা সারা সমস্ত দল মত, অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের পার্টি বাদে ছাত্ররা, সর্বদলীয় ছাত্রকের একটা বিশাল অবদান ছিল। তারা কিন্তু আমরা আস্থা স্থাপন করলাম হোসেন মোহাম্মদ এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের উপর, ইয়েস। যে আপনি আমাদের ভাগ্য বিধাতা এবং আপনি একটা নির্বাচন উপহার দেন। এবং দেখেন, তার হোসেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব এই শর্ত দিল যে আমি নির্বাচন করে আবার প্রধান বিচারপতির আসনে ফিরব। এবং সবাই তখন জেন্টেলম্যান এগ্রিমেন্ট করলো যে ঠিক আছে। এবং পরে ওই ওনার জন্য একটা সংশোধনী পর্যন্ত সংবিধানে হয়েছে। এইটা মানে অভূতপূর্ব, কোনো বিশ্বে আর আছে কিনা আমার জানা নেই। অথচ এইবারের ছাত্র গণ অভ্যুত্থানে যখন সাবেক প্রধানমন্ত্রী আহ ফ্যাসিবাদে নিযুক্ত গণহত্যাকারী পালিয়ে গেল, তার আধা ঘন্টার মধ্যেই বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বাসা এবং পাশে বিচারপতি ভবন, এইটা আপনার জনগণের ক্ষোভের রোষানলে আক্রান্ত হলো। এবং তারও আগে আপনার জুলাইয়ের শেষ দিক থেকে দেশের বিভিন্ন আদালত আপনার আক্রান্ত হয়েছে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত
আহ, বিদ্রোহের আগুনে। এবং আমি যতটুকু পড়াশোনা করেছি বা আমার পিতা একজন মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে যা শুনেছি, এবং আমি নিজে একজন সচেতন নাগরিক হিসেবে বিভিন্ন আন্দোলনও যা দেখেছি, আর সারা বিশ্বেরও বিভিন্ন আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা থেকে শুরু করে অনেক দেশের আন্দোলনে আমি কখনো এরকম দেখিনি যে একটা সরকার পলায়নের সঙ্গে সঙ্গে, ধরেন 330 জন এমপি পালিয়েছে, মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে, ওই গল্পে নাই গেলাম, কিন্তু দেশের প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়, বা পাশেই বিচারপতিদের যে অ্যাপার্টমেন্ট, বিচারপতি নিবাস, আহ, সেটা আক্রান্ত হয় মানুষের তীব্র রোষানলে। এইটা যদি আমাদের বিচার বিভাগের আজকের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচারপতিবৃন্দ, আমরা আইনজীবীরা, আমাদের রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, ধরেন এখন একটা অন্তর্বর্তী সরকার আছে অন্তর্বর্তীকালীন হিসাবে, আলটিমেটলি তো যেদিনই ভোট হবে, ভোটের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সে যেই আসুক, হয়তো অনেকে ধারণা করছে একটা বড় রাজনৈতিক দলের জনপ্রিয়তা বেশি, তারাই আসতে পারে, কিন্তু যারা অতীতেও ক্ষমতায় ছিল। কিন্তু এই প্রশ্নের যদি উপলব্ধি আমরা না করি জনাব জায়েদ বিন নাসের, এবং এর থেকে যদি মুক্তির পথ আমরা খোলা মনে বের না করতে পারি, তাহলে কিন্তু আপনার এর পরের বার কোনো ঘটনা ঘটলে ওই সুপ্রিম কোর্টের সাদা ভবনও মানুষ ঘেরাও করবে। কারণটা হচ্ছে, বর্তমান সদ্য প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের ভাষায়, উনি ওনার আহ, আহ, আমাদের বারের যে ঐতিহ্য অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টের পরে ওনার ফেলিসিটেশনে বারের এবং অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনার পর উনি রিপ্লাইতে যেটা বলেছেন, আমার সৌভাগ্য হয়েছে জাস্টিস মিফতাউদ্দিন চৌধুরী রুমি সাহেব এবং আমি প্রায় একই বেঞ্চের সামনে বসা ছিলাম, এবং উনি অসাধারণ বলেছিলেন যে আমরা ন্যায় বিচারকে মানে খণ্ডিত করেছি, আমরা বিচারের বদলে অবিচার করেছি। এই শব্দগুলো আছে, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য আছে। তো এটি কিন্তু কোনো হঠাৎ ঘটনা ঘটেনি। এই যে প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত, কিংবা ধরেন বিচারপতিদের ভবন আক্রান্ত, বিচারপতিদের পদত্যাগের দাবি, এটা হচ্ছে দীর্ঘদিনের অবিচার, দীর্ঘদিনের রাজনৈতিক সরকারের সঙ্গে মানে একই সুরে গান গাওয়া বিচার বিভাগের প্রতিফলন এটা ঘটেছে। আপনার জায়েদ বিন নাসের এই কথা তো কখনোই ভোলা যাবে না, যে একটা দেশের সাবেক প্রধান বিচারপতি, নাম আর আমি বলছি না, যিনি তার ফেলিসিটেশনে বলেছিলেন নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আর হচ্ছে আপনার আইন প্রণয়ন বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এদের মধ্যে সমন্বয় থাকবে, না হলে দেশের উন্নয়ন হবে না। ইজ ইট এ স্টেটমেন্ট ফ্রম দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ? বিচার বিভাগ কি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট যে দেশের উন্নয়নের চিন্তা বিচার বিভাগের করতে হবে? বিচার বিভাগের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং নাগরিকরা আইন মানছে কিনা, আইনের অনুযায়ী দেশ চলছে কিনা, তার জুডিশিয়াল রিভিউ, আমাদের রিট জুডিশন সহ অন্যান্য সাবঅর্ডিনেট আদালতের রায় পর্যালোচনা করা। এবং এই যে আমরা এর মধ্যে তো ঘটনা আপনারা দেখেছেন, আমরাও সাক্ষী, একজন সিটিং প্রধান বিচারপতিকে কিভাবে বিদায় নিতে হয়েছিল নানা ঘটনায়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বারেও আমার সৌভাগ্য হয়েছে অনেকবার জাস্টিস মিফতাউদ্দিন রুমি চৌধুরী রুমি স্যারের সঙ্গে নানা বিষয়ে একমত হওয়া, নানা বিষয়ে দ্বিমত হওয়া, তার সাহচর্য আমি পেয়েছি, সো অ্যাজ জাস্টিস এমডি আবু তারেক। কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা আমাদের গত 54 বছরের সমস্ত রাজনৈতিক সমস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকৃত ব্যর্থতা, যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 95 যে আপনি দেখেছেন, সবাই জানেন যে 3 নম্বরের শর্তে ছিল আইন প্রণয়ন করে একটা নীতিমালা তৈরি করা বা বিধি প্রণয়ন করা। এটা এটা যেরকম জাজ নিয়োগের ক্ষেত্রে, এইটা সেরকম পিএসসির মেম্বারদের ক্ষেত্রে, এইটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে। আমি ব্যারিস্টার আমিরুল ইসলাম যেহেতু আমাদের মধ্যে এখন আছেন, বা তার সঙ্গে আমার অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে, স্যার সবাই আমাদের রুমি স্যারের তো বোধহয় ব্যক্তিগতভাবে সিনিয়রও প্রফেশনাল। আমি আকরাম স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা স্যার, আপনারা সংবিধানে এগুলো ঢোকালেন না কেন তখনই এই যোগ্যতায়, শুধুমাত্র একটা? তো উনি যথার্থ বলেছিল যে মামুন, তাহলে তো সংবিধান এত মোটা হয়ে যাবে। তা আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের সকল সরকারগুলোই আস্তে ধীরে এই নীতিমালাগুলো করবে। আপনাকে আমি আরেকটু উদাহরণ দিই।
পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ 2008 একটা প্রণয়ন হয়েছিল এবং তার ভিত্তিতে একটা নিয়োগও হয়েছিল, বেশ গ্রহণযোগ্য হয়েছিল বারে 2008 সালে। বিগত সরকারের প্রধানমন্ত্রী, আমি আর শব্দ বলে আর বারবার তাদের শব্দ বলতে চাই না, জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। তো ওনারা তখন বলেছিল 2007-এর এপ্রিলে এই ওই সরকারের সব আমরা বৈধ করে দেবো, আপনার মনে আছে তো? তো 111-এর সরকারের অনেক অবৈধ কাজের বৈধতা দিয়েছিল, কিন্তু এই যে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ 2008, যেখানে অন্তত মিনিমাম একটা প্রক্রিয়া ছিল, আমরা সবাই জানি, তবু আপনার দর্শকদের জন্য, যেটার একটা কমিশন বলেছিল প্রধান বিচারপতি হবে চেয়ারম্যান, ল ল মিনিস্টার, আপিল বিভাগের সিনিয়র মেম্বার, আপিল বিভাগ মানে ফার্স্ট সিনিয়র প্রধান বিচারপতির পরে যিনি প্রবীণতম, তারপরে আপিল বিভাগের কর্মে দ্বিতীয় প্রবীণতম, অ্যাটর্নি জেনারেল, সংসদ কর্তৃক মনোনীত একজন সংসদ নেতা, আরেকজন বিরোধী দলের নেতা, আরেকজন সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর সচিব আইন আইন ও বিচার সংসদ বিষয়। এখন ধরেন আমাকে যদি আপনি বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে বলি, আমি ল সেক্রেটারিকে এই এই কমিটিতে রাখার পক্ষে না। হি হ্যাজ নাথিং টু ডু। এবং আহ, সংসদীয় ব্যবস্থায় আহ, সংসদ নেতা বা নেত্রী এবং বিরোধী দলের নেতা মনোনীত দুইজন, এটা ঠিক আছে। সভাপতি সুপ্রিম কোর্ট বার, তার সঙ্গে আমি আমি প্রস্তাব রাখতে চাই সম্পাদক সুপ্রিম কোর্ট বার। কারণ প্রেসিডেন্ট হলে তার একক সিদ্ধান্তের মধ্যে পৌঁছাবে, সেক্রেটারি থাকলে এটা মোর রিপ্রেজেন্টেটিভ হবে। এই একটা, যদিও রুমি স্যার, আমি যখন ঢুকে শুনছি, আমি ইউজুয়ালি রুমি স্যারকে খুব শ্রদ্ধা করি নানা বিষয়ে দ্বিমত সত্ত্বেও। তো স্যার যখন কোনো বিষয় একেবারে না বলে, তখন সেটা সাহস করে আমি বলতে গেলে অনেক ভেবেচিন্তে বলতে হয়। তা আমি বরং পরবর্তী পর্যায়ে স্যারের কাছে আশা করব যে একটা না একটা প্রক্রিয়া তো আমাদের যেতে হবে। আপনি দেখেন, আমি আমার মনে হয় জাস্টিস আবু তারেক এবং যে কোনো এক ব্যক্তির কাছে সব ক্ষমতা রাখলে, এই প্রসঙ্গে এটা নিয়েও আমরা অনেক সময় 2003-4-এ প্রশ্ন তুলেছিলাম, যখন দেখলাম সকালে একটা রুল দিচ্ছে, দুপুরে ওই বেঞ্চ ভেঙে দিচ্ছে রিট কোর্টে। বা এখন গত 15 বছরতে বহু হয়েছে, রুমি স্যার নিজেও এগুলোর ভিকটিম। তো সেই জন্য সেইখানেও আমি মনে করি যে বিচার বিভাগের সংস্কারের সঙ্গে যুক্ত, যে এখন এত কোর্ট হয়েছে, এত কমপ্লেক্স ম্যাটার হয়েছে, তো এই আর্টিকেল 107(3)ও অ্যামেন্ডমেন্ট করে শুধু প্রধান বিচারপতিকে উপর একক ক্ষমতা না রেখে, কারণ আলটিমেটলি তো উনি আলাপ করেই, অন্যান্য ভাবে তো আলাপ করে, ওনার কলিগের সঙ্গে করে, অন্যের সঙ্গে করে। আওয়ামী লীগ আমলে তো অভিযোগ ছিল অ্যাটর্নি জেনারেল প্রভাবান্বিত করে। তো সেই এই যে বেনামে কাজ না করে, ওই টিমে আপনি অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট জাজ, হাইকোর্ট বিভাগের সিনিয়র মোস্ট জাজকে নিয়ে একটা কমিটি করে, অন্তত অলওয়েজ 3 হেড ইজ অর 2 হেডস আর বেটার দেন 1 হেড। তো এটা আমার একটা প্রস্তাব। আর আমি মনে করি সো ফার দ্য রিমুভাল, আমি আই ফুললি এগ্রি উইথ জাস্টিস মিস্টার মিফতাউদ্দিন চৌধুরী, এটা সেটেল ম্যাটার। বরং ওইটারও একটা রুলস করা দরকার, হাউ দ্য ইনকোয়ারি উইল বি কন্ডাক্টেড, এবং মানুষের যাতে ইজি অ্যাক্সেস থাকে বিচারপতি সম্পর্কে দুঃখজনক যে অভিযোগগুলো আসছে সেটা জমা দেওয়ার। কারণ এখন ময়লার কার্পেটের নিচে রাখার দিন শেষ হয়েছে, আমরা যেভাবে কান লাল হয়ে যায় নানা ঘটনা শুনতে শুনতে। তো সেই প্রক্রিয়াটার আরো আধুনিকায়ন দরকার। আর নিয়োগটা এত ইম্পর্টেন্ট, আপনি দেখেন জায়েদ বিন নাসের সাহেব বা অন্য সবাই একমত হবেন, আপনি আপনি বিচারপতি হওয়ার জন্য আপনাকে মতিঝিলের কোনো ভবনে ঘন্টার পর ঘন্টা দিয়ে বসে থাকতে হবে? বিচারপতি হওয়ার জন্য আপনাকে বনানী গুলশানের কোনো পার্টি অফিসে গিয়ে ধর্ণা দিতে হবে? বিচারপতি হওয়ার জন্য আপনাকে কোনো যুবলীগ নেতার স্ত্রীর সুপ্রিম কোর্টের রুমে বসে থাকতে হবে? আর সেইভাবে বিচারপতি হয়ে আপনি চেয়ারে বসে ছড়ি ঘোরাবেন? আমি তো মনে করি
আজকে বিচার বিভাগ যদি 25% সাংবিধানিক দায়িত্ব পালন করত, আমি এটা প্রকাশ্যে যেহেতু বলেছি, ইভেন আওয়ামী লীগ আমলে বলেছি রিস্ক নিয়ে, এই জন্য আমি একবার কন্টেম্পট শিকার হয়েছি, আবারও বলছি 25% সাংবিধানিক দায়িত্ব যদি আমাদের বিচার বিভাগের দায়িত্ব শ্রদ্ধেয় বিচারপতিরা পালন করতেন, তাহলে শেখ হাসিনারও দেশ ছাড়তে হতো না, আমাদেরও 2000 ছেলে মেয়ের জীবনের আত্মহত্যা দেখতে হতো না, আমাদের কাঁধে এই ভারবাহী লাশ বহন করতে হতো না। তো সুতরাং আপনি দেখেন, আমি এই সরকারের এই সুযোগ, এই আমি সমালোচনা করব যে আপনার আপনি সবার সঙ্গে আলাপ করে আইন করে তো নতুন 23 জন বিচারপতি নিয়োগ দিতে পারতেন। আমরা কি দেখলাম, 23 জন বিচারপতি নিয়োগ হওয়ার পর আমাদের 3-4 জন ছাড়া কাউকে চেনেন। আমিও আজ 27 বছর ধরে রোদ নাই, বৃষ্টি নাই, জল নাই, গরম নাই, জলোচ্ছ্বাস নাই, একদিন এমন নেই যে কোর্টে যাই না, নেহায়েত অসুস্থ বা একবার আমার গত 28 মে মাকে হারালাম, ওই দিন বাদে আমরা অনেককে চিনি না। এর কারণ অন্য কিছু না, আমি কারো সমালোচনা করছি না। আপনি যখনই ব্যক্তি পছন্দ রাখবেন, তখন তার ব্যক্তির চয়েস এসে যাবে। আসিফ নজরুল সাহেব ডিস্ট্রিক্ট জাজদের এমন কয়েকজনকে আনছেন, শুনি নাকি তাদের ব্যাচমেট যারা রিটায়ার করে 2-3 বছর আগে রিটায়ারমেন্টে গেছে। দু একজন এত অসুস্থ, এই শীত পার হবে কিনা আমি জানি না, বা অন্যান্য বারেরও অনেককে আমরা চিনি না। এই জন্য আপনি যেটা আজকে চমৎকার টপিক রেখেছেন, আমি শেষ করে দিচ্ছি, টপিক রেখেছেন যে বিচার বিভাগের সংস্কার। বিচার বিভাগের সংস্কারে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট অথরিটিটাকে আপনি শুধুমাত্র এখন যেরকম সকল সাংবিধানিক আছে, আসলে কোনো পদ্ধতি নাই, এইটার একটা অতি দ্রুত করতে হবে। এবং আমি আশা করব যে আর কোনো নিয়োগ হবে না এই এই বিচারপতি নিয়োগের আইন এখন তো পার্লামেন্টে অধ্যাদেশ করা ছাড়া। এবং রাজনৈতিক দলগুলোকেও এই ব্যাপারে ঐক্যমত না হলে আমাদের কি, আমরা তো রাজপথেই আছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, শিশিরে শিশিরে শিশি- শিশিরে পেতেছি শয্যা, সাগরে পেতেছি শয্যা, শিশিরের কি ভয়। কিন্তু আজকে যারা গত 15 বছরে বিচার পায়নি, ন্যায় বিচার, যে বড় রাজনৈতিক দলের নেতারা নেত্রীরা, আজকে আরেকটি দলের নেতা নেত্রীরাও বিচার সহজে পাবে না, এই প্রক্রিয়া চলতে থাকবে। কাজে আমি মনে করি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করতে হবে, সেটার ক্ষেত্রে লোক কম হতে পারে, বেশি হতে পারে। আহ মিনিস্টার যেটা বলেছে সেটাও একটা ভাবনা, কিন্তু শুধুমাত্র চিফ জাস্টিস বা এখন শুধুমাত্র সরকারের ল মিনিস্ট্রির উপর নির্ভর করে এই পদ্ধতি আপনার কাজ করবে না। স্যার, আমি আপনার কাছে শেষে আসবো। মিফতা স্যার অসুস্থ সত্ত্বেও আছেন, দুজনের কাছ থেকেই শুনবো একদম আমাকে শেষবারে আপনার আমার কাছে। শেষবারে স্যার, জাহিদ সাহেব, আমি শেষবারে বারেরও একটা অবদান নিয়ে বলবো, কেন বার 7 দিন দরকার, দ্বিতীয় পর্যায়ে বলবো আমি। স্যার, আমি এবং এটা নিয়ে ধারাবাহিকভাবে আমরা কাজ করব আপনার জ্ঞাতার্থে। এবং মিফতা স্যার, আবু তারিক স্যার, ওনারা এই যে আপনার সাথে বললেন, বা বার থেকে আমরাও যখন অনেক ইয়াং মানুষজন যাই, বা আপনি থেকে শুরু করে আপনাদের সাথে কিন্তু ওনাদের একটা সুসম্পর্ক কিন্তু বিচারের ক্ষেত্রে, বা ওনারা অনেক সময় কঠোর, এবং এই কঠোরতাটা আসলে প্রয়োজন। কিন্তু গত যখন আপনাকে কন্টেম্প করা হয়, সেটা নিয়ে যেহেতু আপনি নিজে ভিকটিম, আমরা আলাপ করবার চেষ্টা করেছি, কিন্তু অনেকে, আজকে খালেদ হামিদ চৌধুরী স্যার আসার কথা ছিল, আমরা শেষ পর্যন্ত প্রশান্ত ভূষণের মামলা নিয়ে কথা বলতে হয়েছে। বর্তমান যিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি আবার এটার বেশ বাহাবা দিয়েছিলেন যে আপনারা অ্যাটলিস্ট কাজ করছেন, মানে ভারতে যে প্রশান্ত ভূষণের উপর হ্যাঁ, যে হ্যাঁ, খড়গ নেমে আসলো, আমারও সেটা নিয়ে পড়াশোনা আমাদের কাজ করতে করতে হয়েছিল। হচ্ছে। কিন্তু আপনাদের বাংলাদেশের বিচার বিভাগে আহ, যে একরকম, মানে আপনি যে দিকে ইঙ্গিত করলেন, আমি মিফতা স্যারের কাছে শুনবো, আগে আবু তাইব স্যারকে শুনে আসি। স্যার, বিচার বিভাগ যেভাবে মামুন মাহবুব স্যার ইঙ্গিত করলেন, আপনি অনেক আমাদের অগ্রজ এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, মানে ওখানেও যাতে একটা স্বৈরতন্ত্রের জায়গা তৈরি না হয়, প্রধান বিচারপতি যেহেতু আলাপ আলোচনা করছেনই, মানে এটা একটু ফ্লেক্সিবল রাখা যায় কিনা, হয়তো মামুন মাহবুব স্যার সেদিকেই ইঙ্গিত করেছেন। আমি একটু জাস্টিস আবু তারিককে শুনে তারপর স্যার আপনার কাছে আসি।
আবু তাহের স্যার, আপনার মতামত বিচারক নিয়োগ এবং বিচারক পালনের ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আর সবাইকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। অনেকদিন পরে দুজনের সাথে, মামুনের সাথে আমার খুবই পরিচিত লোক, বাইরে আমরা ছিলাম একসাথে। সব জিনিসের সাথে আমাদের এখন বর্তমানে আমাদের ইম্পর্টেন্ট হলো হচ্ছে সংস্কার। সংস্কার যদি আপনি করতে চান, আগে সংশোধন করতে হবে। জাস্ট প্রথমে আনন্দ করি, নতুন সরকারের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে, অ্যাপয়েন্টমেন্টটা বিতর্কিত, একটু সবাই বলেছেন, কোনো সন্দেহ নাই। যারা গেছেন তাদের সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। কিন্তু এইরকম যদি সব হয় তাহলে কিছুই হবে না। বিচার বিভাগ ঠিক করতে হলে যেমন আপনি ডিস্ট্রিক্ট জাজরে নিয়ে আসবেন, হাইকোর্টের জাজে কেন ডিস্ট্রিক্ট জাজরা আসবেন, কোনো প্রয়োজন নাই, এক দুজন স্পেশালি আসা হইতো। এখন তা না হয় প্রমোশন দেওয়ার জন্য, আমার কথা শুনছেন, আপনাকে হাইকোর্টে নিয়ে আস, বিগত সময়ে তাই হয়েছে। এটা বন্ধ করতে হবে। ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যারা আছেন, যারা একটা বিল্ডিং বানাইছে, যখন কনস্ট্রাকশন হয় ফাউন্ডেশনটা আসো, ঠিক বিচার বিভাগের নিম্ন আদালত বিচার বিভাগের ফাউন্ডেশন। যদি নিম্ন আদালতে সুস্থ বিচার না হয়, উচ্চ আদালতের বিচার ভালো হবে না। আমি হাইকোর্টে থাকতে অনেক ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্ট দেখছি, ফলো করছি, তারা ভালো ল্যাঙ্গুয়েজ জানে, ভালো বিচার করছে, বিচার ব্যবস্থা করতে পারে। যদি বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে আরম্ভ না হয় রুট লেভেলে, রুট লেভেলে যারা যায় বিশেষ পরীক্ষা দিয়ে বিচারক হয়ে যায়। এটলিস্ট 3-4 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীর থেকে বিচারক নিয়োগ করতে হবে নিম্ন আদালত। এটা মাস্ট বি। এটা আগে ছিল বোধহয়, এখন নাই। যদি তা না, যদি আইনের যারা উকালতি না করে গিয়া বিচারক হয়, তো উকিলদের উকিলদের প্রবলেম তো বুঝবে না। যখন হাইকোর্টে একজন বিচারক একটা কেস নিয়ে গেল, সে জানে কেস হারবে না, কিন্তু একটা কেস দিয়ে দিলে ঠিক আছে, আপনাদের এডমিট করলাম, পরে যাওয়া হবে। কিন্তু নিম্ন আদালতে যারা বিচারকরা যান, তারা আইন অঙ্গনে কোনোদিন না গিয়ে বিচারক হয়ে যান, এবং তারা আইনজীবীদের 15-20-25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী তারা ডিল করা কি সোজা জিনিস? এইটা কিন্তু বাস্তব দেখতে হবে। এরপরে আমাদের আগে সিস্টেম ছিল, ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যখন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট হইতো, লয়ার থেকে 5-7 বছর অভিজ্ঞতা সম্বন্ধ ডিস্ট্রিক্ট জাজ অ্যাপয়েন্টমেন্ট হইতো, তারা আস্তে থেকে ডিস্ট্রিক্ট জাজ হইতো, থেকে হাইকোর্টে আসে। এই দুইটা যদি আপনি ঠিকঠাক করেন। আর হাইকোর্টের বিচারপতি নিয়ে ব্যাপারে, প্রথমত হাইকোর্টের লয়ার থেকে বিচার ব্যবস্থা 2008 সালে যে একটা সিস্টেম হয়েছিল, মোটামুটি একটা সিস্টেম আছে, একটা দাঁড় করানো ছিল, এটা রিফাইন করা যেতে পারে। যদি সুস্থভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট ঠিক না থাকে বিচার বিভাগ, তারা বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট মূল, যদি আপনি ভালো বিচারক নিয়োগ করতে না পারেন, ভালো বিচার আশা করতে পারেন। এছাড়া একটা বিচারক হইতে হলে বার থেকে যেতে হয়। আমাদের বারের যে অবস্থা, বারের দিকেও নজর রাখতে হবে। বারে দেখেন মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি, মারামারি, ইলেকশন নিয়ে বুট চুরি, বাট চুরি, জালিয়াতি। আমাদের বারের যারা মেম্বার, আমরা বারের মধ্যে আমাদের মধ্যে শৃঙ্খলা নাই, আমরা বিশৃঙ্খল অবস্থায়, এদের মধ্যে তো জাজ হই আমরা। আমাদের বারের মধ্যে সিস্টেম আনতে হবে, বারের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে, রাজনীতি হানাহানি বন্ধ করতে হবে। তারপরে ভালো লয়ার যদি না করতে পারি, ভালো জাজ হবে কিভাবে, এইটা দেখতে হবে। এরপরে আইনের সংশোধন করতে হবে। একটা কেউ কিন্তু বলেন না, আমি দুইজনে যে আলাপ করছেন, আমি এগ্রি উইথ দেম, আমি নতুন কিছু বলার নেই, দুই একটা জিনিস বলবো। লেবার কোর্টে আমরা মধ্যে মধ্যে প্র্যাকটিস করতাম, 68টা আইন ছিল লেবার ল, 68 or 70 আইন, সব বন্ধ করে জাস্টিস রাজ্জাকসা পড়েছে, আমরা ছিলাম, একটা লেবার কোড করা হয়েছে। মানে 68টা আইন বন্ধ করে একটা আইন হয়েছে, একটা বই। ঠিক ফৌজদারি আইন দেখেন, নারী নির্যাতন আইন, শিশু নির্যাতন আইন, পুলিশ আইন, এই আইন সেই আইন, 142টা আইন আছে। সবটি আইন যদি কোডিফাইড করা হয়, একটা কোডে আনা হয়, বিচার ব্যবস্থার সুষ্ঠু বিচারের জন্য এটা অত্যন্ত জরুরি। কেউ কিন্তু দিকে নজর দিচ্ছে না, এইটা অত্যন্ত জরুরি। আমাদের আইন সংস্কার করতে যারা বলেন, আইন সংশোধন করে সংক্ষিপ্ত করেন। আমরা অনেক বিচারকরা আইন কোথায় অ্যামেন্ডমেন্ট আমরা জানি না, অনেক রায় দিতে দেখা যায় অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। 100 একটা ক্রিমিনাল আইনে, ফৌজদারি আইনে 100টা বই আছে, একটা আইন আছে, এগুলো কোডিফাইড করে সংক্ষিপ্ত করতে হবে, তাইলে কি আমাদের বিচার করা সত্যি কথা। এছাড়া অন্য সুস্থ ব্যবস্থা কোনো উপায় নাই আমাদের। বার সংশোধন করতে হবে, বারের মেম্বার ভালো করতে হবে। একটা জিনিস থেকে আপনাকে বলি, মামলা জট, শাসক মানিয়ে সংবিধানে আইন আছে, যখন হাইকোর্টে কোনো রায় দিবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হবে, সংবিধানে দেওয়া আছে। এখন দেখা যায় হাইকোর্ট একটা কেস এডমিট করলো, রুল দিল, রুল পাওয়ার পরে সুপ্রিম কোর্টে কেস এডমিট হয়ে গেল, লাভ কি হলো? হাইকোর্টের যে ক্ষমতা যেটা আছে, কোনো আইন নাই,
কিন্তু কি এখন এইসব জিনিসটাতে কেস নিয়ে গেলে ইন্টারলোকুটারি ম্যাটারে যখন অনেক ইন্টারফিয়ার করা হয়, এতে থেকে মামলা অনেক মামলার যানজট হয়। ইন্টারলোকুটারি ম্যাটার হাইকোর্ট ডিসপোজাল করতে হয়, সুপ্রিম কোর্টে ঘুরার পরে তারপরে আবার হাইকোর্টে আসে। এই জিনিসটা লেখো না, লেখো না দিয়ে প্রশ্ন না করেন, লেখনের কাজ হবে না। স্যার ছোট ছোট জিনিস আমি যেগুলো যদি আছে এগুলো করতে হবে। জি স্যার, স্যার আপনি যদি একটু অপসারণ প্রসঙ্গে বলতেন, বিচারকদের বুঝলি রিমুভাল, কি জি ব্যাপার, বিচার ব্যাপারে, বিচারকদের বিচারক মানে বিচারক ব্যাপারে বিচারকদের সোজা হিসাব। অপসারণের যে প্রসেস, এই জায়গাতে আপনার কোনো মতামত? সময় যেটা আইন হয়েছিল 2008 সালে, সেটা মোটামুটি খারাপ সিস্টেম বলা হয়েছিল, খারাপ এখন মনে হয়নি। সেই সিস্টেমে আমি রাজি আছি, এটা একটা আইনও আছে 2008 সালের। জি স্যার, আর স্যার আপনাকে আপনার বোধহয় যে জায়েদ সাহেব জিজ্ঞেস করছে বিচারপতি অপসারণের ব্যাপারে। অপসারণের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, একটু ছোট করে যদি বলতেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আছে, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ঠিকই আছে, এতে কোনো ইয়ে নেই। স্যার আমি আপনার কাছে সবশেষ আবার জানতে আসবো, আমি যদি শেষ মন্তব্য, মিফতাউদ্দিন চৌধুরী স্যার, স্যার আমি সঙ্গে একটু আপনাকে প্রশ্ন করি, তাহলে স্যার আপনি হয়তো বা উত্তরটা দিতে সুবিধা হবে। স্যার দিন শেষে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া স্যার যেরকম অধ্যাদেশের কথা সৈয়দ মামুন মাহবুব স্যার বলছিলেন, আমার সেকেন্ড পার্ট আমি এই ব্যাপারটা আনতাম, যদি এরকম অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা যখন দলীয় রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় থাকে না, তখন একটা সিস্টেম ডেভেলপ করে দিয়ে যাচ্ছে, কিন্তু যদি জাতীয় রাজনৈতিক ঐক্যমত না থাকে, তাহলে তো নতুন যেই সরকার আসবে, নতুন যেই সংসদ আসবে, প্রত্যেকবার আসলে আলটিমেটলি তারা তাই হবে, দলীয় স্বার্থটাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানগুলো আসলে ধ্বংসের দিকে নিয়ে যায়, ইতিমধ্যে তাই হবে। ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। তো স্যার আপনি সবটা মাথায় রেখে বিবেচনায় নিয়ে স্যার আপনি যদি আমাদের একটু আলোকপাত ঠিক করতেন। একটা একটা জিনিস বলি, যেমন এই সরকার আসার পরে যে স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আসছি স্যার, স্যার একটু মিস্টার স্যারকে শুনে, মামুন স্যারকে শুনে আবার আপনাকে। আমি যেটা বলতে চাই যে আপনি বিচারক, বিশেষ করে উচ্চ আদালতের বিচারক, যে পদ্ধতিতে নিয়োগ করেন না কেন, নিয়োগ পদ্ধতি যাই হোক না কেন, ওনার পারফরমেন্সের উপরে, ওনার ব্যক্তিত্বের উপরে, ওনার আইনের ব্যাখ্যার ব্যাপারে, ওনার লেখাপড়ার উপরে, ওনার চরিত্রের উপরে বিচার বিচার ব্যবস্থার ইমেজ নির্ভর করে। একজন মানুষ রাজনীতি করতে পারে, সে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, অনেক কিছু করতে পারে। ছাত্র জীবনে আমরা অনেকেই রাজনীতি করছি, আমি ছাত্র জীবন না, আমার উকালতি জীবনেও করছি। কিন্তু সে যখন বিচারক হইল, আমি যখন বিচারক হইলাম, আমাকে ভুলে যেতে হবে আমি বিএনপি না আওয়ামী লীগ। কিন্তু আমাদের কাছে দুঃখজনক লাগছে যে আমাদের কিছু ব্রাদারই বলতে হয়, একসাথে ছিলাম, ওনাদের কিছু কথাবার্তা কারো কারো জাতির কাছে বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্নের সৃষ্টি করেছিল, অনাস্থার সৃষ্টি করেছিল। তা আমি বলবো বিচারকদের এইসব বক্তব্য রাখা উচিত নয়। তারপরে আমাদের এই যে কর্তা ব্যক্তিরা, ওনারা এই বিচারাধীন বিষয়ে নানান মন্তব্য করেন, আমরা বিচার করব, এই করবো, সে বিচার করে বিচারকরা। এই যে আমাদের এক্সিকিউটিভরা বা নেতারা এইসব কথা বলবেন কেন? আর আরেকটা জিনিস ওই যে আমার মনে আছে, শাহবাগে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বিচার মানে খালি কি ফাঁসি? খালাস দেওয়া তো বিচার, একটা মানুষের যদি দোষ না। এবং এই সংস্কৃতি আমার মনে আছে, একজন ফরমার চিফ জাস্টিস, আমি হাসপাতালে ছিলাম, উনি দেখতে গেছেন আমারে, উনি দেখলাম এই ফাঁসি চাই, ফাঁসি চাই, জিন্দাবাদ মুর্দাবাদে বেশ ভীতই ছিলেন, বুঝছেন? তো এইসব ভীতিকর অবস্থা থেকে বা এইসব ভয় থেকে বেরোতে হবে। চিফ জাস্টিস,
আমি বিচারক হিসাবে আমি যেটা শুদ্ধ মনে করব, আমি যেটা আইনসঙ্গত মনে করব, আমি তাই বলবো, তাই আমার জাজমেন্ট হতে পারে। আমার ভুল হইতেই পারে, ভুল হইলে আমার উপরে উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট যদি আর ভুল করে, এখানে রিভিউ বিধান আছে। কিন্তু করেন দেন, তো মাঝে মধ্যে আমারে দু একটা নিয়ন মানুষ খারাপ বলবে, এটা আমি বলবো ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি সত্যি কথাই বলছে, অসংখ্য ধন্যবাদ। হি ওয়াজ এ ফেয়ার ম্যান। যাই হোক, এই জন্য আমি বলবো যে এটা বার থেকেই বেশি আনা উচিত। আর বারের আমরা যেটা আগে যেটা বুঝতাম, আমি ধরেন সুপ্রিম কোর্ট বারে হাঁটাহাঁটি করি 1979 সাল থেকে, আমি অ্যাডভোকেট হয়েছি 81 সালে। কিন্তু আমাদের আর্টিকেল ছিল 1.5 বছর অনার্স পাস করার পরে। অনার্স পাস করার পর থেকেই বারে হাঁটাহাঁটি করি 79 সাল থেকে। আমরা তখন বুঝতাম যে জাজ কে কে হইতে পারে, বা আরেকটা ইয়ে ছিল যারা ডিএজি হয় এদের ম্যাক্সিমামই জাজ হয়। আমরা তখন মনে হয়, এখন তো অনেক ডিএজি, এটা হিসাব করা যায় না, কিন্তু জাজ কারা হচ্ছে তাদের বারে চলাফেরা পারফরমেন্স দেখে বোঝা যেত। এটা এই দরখাস্ত দিয়ে কেউ চাকরি নিত না, এবং এটা এদের ব্যাপারে অপিনিয়ন ফর্ম হইতো বার থেকেই হইতো, সরকারের বিভিন্ন এজেন্সির ইনফরমেশন থাকতো, রিপোর্ট থাকতো, এবং রিকমেন্ডেশনটা চিফ জাস্টিসের ছিল। চিফ জাস্টিস, আমি বারবার বলতেছি, চিফ জাস্টিস তো একা নিজের একার অপিনিয়নে করেন না, উনি অনেকের সাথে আলাপ করে করেন। হি ইজ নট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, হি ইজ দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ। সুতরাং উনি সবকিছু চিন্তা করে এই রিকমেন্ডেশনটা দেন। আমার একটা উদাহরণ মনে আছে, আমাদের একজন জাস্টিস আপনার পাশাপাশি যাদের গভর্নমেন্ট, রেকমেন্ডেশন গুলো উনি নেন, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় কিনা? আমি এইসব কমিটিতে বিশ্বাস করি না। আমি এইসব কমিটিতে বিশ্বাস করি না। গভর্নমেন্ট কি করবে জানি না, গভর্নমেন্টের বিষয়। এটা 2008 সালে যা হয়েছিল, এটা বোধহয় একটু এখন এই অ্যামেন্ডমেন্ট করে আবার একই জিনিস হবে। আমি যেটা বুঝি, যদি ফেয়ারনেস আমরা নিজেদের মধ্যে রাখি, আমার মনে হয় কমিটি সমিটি লাগবে না। আর ওইগুলা করে বরঞ্চ এই সবাই খুঁজবে যে আমি কমিটির মেম্বার, তা আমার একটু তেল তেল দেখ না কেউ। এই যে মেন্টালিটি খুব খারাপ। আমার মনে আছে একটা মামলা শুনতে গিয়ে একজন ফরমার মিনিস্টারের সাথে একটু আমার এই একটু ঝামেলাই হইলো। উনি উল্টা পাল্টা কিছু কথাবার্তা বলতেছিলেন। আমি বললাম, মিস্টার সাচ এন্ড সাচ, আমি যখন জাজ হই আপনি তো মন্ত্রী ছিলেন, মন্ত্রী, যে কোনোদিন গেছিলাম আপনার কাছে মন্ত্রী জজ হওয়ার লেগা? দিন নামাইল, ওটা আপনি জান নাই, আপনি আপনার নিজের মেধাই হয়েছেন। তা আমি তো একই রাজনীতিও করে আসছি, এটা বলছি। আর আমি প্র্যাকটিস করে আসছি। আমার কি ব্রিফ আপনার থেকে 2টা কম ছিল নাকি, বেশি ছিল? মানে আমি আপনার প্রচুর ব্রিফও ছিল। আমি তো আপনি যেগুলা বলতেছেন ওইসব আকাম করার জন্য এখানে বসি নাই, টাকা রোজগারের জন্য এখানে বসি নাই। টাকা রোজগার প্র্যাকটিসে গেলে প্রচুর করা যাবে। কথা, ওই মানসিকতা থাকতে, ওই সাহস থাকতে হবে জজদের, নিজের প্রতি, নিজের দায়িত্ববোধ, জাতির প্রতি দায়িত্ববোধ থাকতে হবে, ফেয়ারনেস থাকতে হবে। আনফেয়ার মানুষ যত বিদ্বান, যত পণ্ডিতই হোক, বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসুক, আনফেয়ার মানুষ দিয়ে সুবিচার হবে না। জি স্যার। আর কে সিলেক্ট করলেন না করলেন এটা হবে না। আর ওই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যেটা আবু তারিক সাহেব বললেন, যদিও আপনার কথায় বোঝা যাচ্ছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি আজকের বিষয় না, তো ওইখানে যে বিজিএস যারা দেয়, এরা প্র্যাকটিস করে আসলে ভালো হয়। এটা পরে আলোচনা করা যাইতে পারে।
জি স্যার। স্যার আমরা তা একজন ফরমার চিফ জাস্টিসের কথা বলছিলেন, জি স্যার। বুঝছেন, এই যে আগে যারা দেখছি, যেমন ফরমার চিফ জাস্টিস মিস্টার মাহবুবুল্লাহ বিন চৌধুরী, হি জয়েন ইন দি জুডিশিয়ারি এজ এ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। তারপরে বদরুল ইসলাম চৌধুরী, হি জয়েন ইন দি জুডিশিয়ারি এজ এ সাবঅর্ডিনেট জাজ, বা এখন যেটাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলে। ওনারা আগে তো মুনসেফ ছিল, স্টার্টিং মুনসেফ থেকে না, ওনার উপর থেকে শুরু করছিলেন। এটা আবার চিন্তা করা যাইতে পারে, সেটা অন্য জিনিস, বা এটা না করলে আমার মনে হয় যে যেভাবে এই শুরু হয় স্টার্টিং পয়েন্ট, এটাও খারাপ না, বা এটার একটা ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। ট্রেনিং কে দিবে? সিনিয়র লোকজন যারা আছেন, সিনিয়র লয়ার, সিনিয়র জাজেস বা রিটায়ার্ড জাজেস, এক্সপিরিয়েন্স জাজেস। ওই সেদিন কদিন আগে দেখলাম যে ইন্ডিয়ায় আমাদের জাজরা যাচ্ছে 50 জন ট্রেনিং দেওয়ার জন্য, আবার দেখা যায় বাতিল হয়েছে। আগে বাতিল। আগেও বোধহয় গেছে, আমি বুঝি না কি ট্রেনিং ইন্ডিয়া আমাদের দিবে। আমাদের জুডিশিয়ারি ইন্ডিয়া এবং আমাদের একই জিনিস, ওই একই সিআরপিসি, একই সিপিসি, একই বিলে, সবই তো এক। কিছু বোধহয় ওদের সিভিল প্রসিডিউরে এক কোর্টটা একটু এদিক সেদিক করেছে, বিষয় সবই আছে, কিন্তু ওই সেকশনের নাম্বার এগুলা বদলাইছে, অর্ডারের নাম্বার বুঝছেন না, বাকি সব এক। তো এটা ট্রেনিং ওরা কি দিবে আমাদেরকে? ট্রেনিং দেওয়ার কিছু নাই। কোরিয়াতে ট্রেনিং দিতে নেই, আমিও নিজেও গেছিলাম। আমি ওখানে বললাম যে তোমরা আমাদের ট্রেনিং দিবা কি? তোমরা তো আমাদের জুডিশিয়ারি হিস্ট্রি তোমাদের চেয়ে আগের। তোমরা পারলে আমাদের কিছু কম্পিউটার দাও, সেটা একটা আধুনিক আইন আমাদের করতে সাহায্য করো। যাই হোক, এই ট্রেনিং মেনে তো হইতে পারে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হইলো একজন বিচারকের চরিত্র, একজন বিচারকের স্বাধীন মন। তার যদি ওই যে এই বৃত্ত প্রবৃত্তি থাকে, তাহলে বিচার করতে পারবেন না। আর যেটা দরকার, ভালো জ্ঞানী বার। অশিক্ষিত বার দিয়ে শিক্ষিত জাজ হবে না, ভালো বিচার হবে না। বারে যেগুলা হচ্ছে, যদিও বলার বিষয় না, যেটা দেখেছি আমরা কিছুদিন আগে, এইসব ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নিতে হবে। এই বারে আসছে কেটা আওয়ামী লীগ, কেটা বিএনপি, কেটা জামাত, কেটা জাতীয় পার্টি, আমরা তো কোনোদিন দেখি নাই। কিন্তু এই যে বিগত সময় যেটা আমরা দেখলাম, অত্যন্ত দুঃখজনক যে লয়াররা মারামারি করে, যারা আইনের ব্যাখ্যা দিবে কোর্টে, দেশের চূড়ান্ত আদালতে, তারা ভোট চুরি করে, তারা তালা ভেঙে যায়। এটা এর চেয়ে দুঃখজনক, লজ্জা করার কিছু নাই। এরা কি কি লয়ার হবে? এদের কোনো লয়াররা কাজ করে মেধা দিয়ে, ওরা লাঠি দিয়ে, চাকু দিয়ে কাজ করবে, এটা হয় নাকি? এই যে সুপ্রিম কোর্ট বারে যা ঘটেছে, বা ঢাকা বারেও শুনেছি, অন্যান্য বারে বোধহয় এরকম হয় নাই। এটা অত্যন্ত লজ্জাস্কর। এগুলা যাতে রিপিট না করে, ওই দিকেও খেয়াল রাখতে হবে। জি স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ। আমি প্রফেসর মামুন মাহবুব স্যারকে সর্বশেষ। ঠিক। আহ, আমি যেটা আমার শেষ পর্যায়ে, এটা শেষ পর্ব তো আমার। স্যার। আচ্ছা, এখানে আমাদের শ্রদ্ধেয় বিচারপতি জনাব মিফতাউদ্দিন চৌধুরী সাহেব যেটা বলেছেন, এটা একটা হাই মোরাল স্ট্যান্ডার্ডের কথা উনি বলেছেন, উনি সেটা মেনটেন করার চেষ্টা করেছেন। কিন্তু এখন বিষয়গুলো এত জটিল হয়ে গেছে যে আমি রুমি স্যারের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত করি যে একটা কমিটি, সেইটার কলেবর কম হতে পারে, এত বড় কমিটি না হোক। যেরকম নতুন যে আইনটা, আমি জানি না বারে, এখন আমাদের বর্তমান আইন উপদেষ্টার আবার আরেক সমস্যা হচ্ছে, বারে কম আসতেই চায় না। আর তার আরেকটা আপনার আরেকটা প্রবলেম হয়ে গেছে যে সে মনে করে যে সমস্ত জ্ঞান, বুদ্ধি বুদ্ধি প্রতিভা সব একটা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ, আর কোথাও জ্ঞান, বিদ্যা, বুদ্ধি নাই কারো। তো সেখান থেকেও তাকে বেরিয়ে আসতে হবে। এবং আমি আশা করি জাস্টিস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাহসী জাস্টিস শাহ আবু মোহাম্মদ নাঈম মোহাম্মদ মমিনুর রহমান সাহেব, আমি একটা জানাজায় দেখা হয়েছিল, ওনারা যে রিপোর্টটা দেবে, সেই রিপোর্ট নিয়ে আমরা সবাই আলোচনা করবে, রাজনৈতিক দলগুলো করবে। কমিটির ক্ষেত্রে আমি রুমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এইবারের যে কমিটিতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিধান রেখেছে, এটা একদম অপ্রয়োজনীয়। এটা আরেকটা হাস্যকর মকারি।
তারপরে আরেকটা আমি দেখলাম, আমার কাছে একজন পাঠালো, এক সিনিয়র আইনজীবী, যে আহ, কি বিসিএস সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে যারা জজ হয়েছে তাদের মধ্যে হাইকোর্টের সিনিয়র বিচারপতি একজন থাকবে। এটা কি তামাশা! আমি তামাশাই বলবো। মানে আমাদের কি বলবো, আর আসিফ সাহেব তো অভিজ্ঞ নাই, শিক্ষকতার ল প্রফেশন আলাদা, অনেক আকাশ আর পাতাল, যেটা রুমি সাহেব বলেছে। আমাদের বারের সিনিয়র লয়ার যারা বহু নীতি বাক্য আওড়াইছে, যাদের সঙ্গে আমরা বিশেষ করে অনেক আন্দোলন করেছি, আনিসুল হক তো অসামাজিক লোক ছিলেন, বাপের পরিচয় বড় হয়েছে, পরিবর্তন তো এটা বাদ দেন। বিশেষ করে আমাদের সবচেয়ে হতাশ করেছে ব্যারিস্টার শফিক আহমেদ। আমি বিশ্বাস করি জনাব আবু তারিক সাহেব, সদ্য বিচারপতি, এবং সদ্য বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী সাহেব একমত হবে। শফিক সাহেব কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না। সে শেখ হাসিনার কেস করায়, শেখ হাসিনার 2008-এ একটা, বলবো যে আপনি যতই যে যাই খারাপ হোক, তার এই উদ্যোগটা একেবারে খারাপ ছিল না, যে ঠিক আছে একজন নন পলিটিক্যাল লয়ার ভালো, তাকে ল মিনিস্টার বানাই। এবং তাকে যখন অফার দিল, আমরা যারা সাবেক বারের এসিস্ট্যান্ট ছিলাম, আমরা 13-14 জন মনে আছে গিয়েছিলাম। তো তখনই অনেকে যারা ডিএজি হতে চায়, জজ হতে চায়, তদবির করেছিল। শফিক সাহেব বেঁচে আছে, আপনি এখনো জিজ্ঞেস করতে পারেন। আমি বলেছিলাম, স্যার এটা একটা গোল্ডেন অপরচুনিটি, সরকার গঠন হবে আগামী 8ই জানুয়ারি বোধহয়, মানে 2009-এর কথা বলছি। স্যার, প্রথম অপ্রিয় কাজগুলো প্রথম 2-3 মাসে করতে হয়। আপনি যেহেতু কোনো রাজনৈতিক দল করেন না, আপনি নিজে গিয়ে মন্ত্রীর জন্য তদবির করেনি, শেখ হাসিনা আপনাকে বলেছে আপনি এই সুযোগে কিছু সংস্কার করেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সংস্কার তো দূরের কথাই, এই আইনটা যেটা আমি পড়ে শোনালাম, যেটা আমার সদ্য জাস্টিস তারিক স্যারও বললেন যে এটার আরো অ্যামেন্ড করে এটাকে আরো যুগোপযোগী করা, ওগুলো উনি বাদ দিলেন। নিজের ইচ্ছায় জজ করলেন, নিজের ছেলেকে সিনিয়র উকিল বানানোর জন্য যত রকম প্রক্রিয়া করা যায় জজদেরকে পার্সু করা। ওই সময় যারা আপিল বিভাগে হাইকোর্ট থেকে গিয়েছে তাদের একটা অঘোষিত দায়িত্ব ছিল, তার ছেলে কোর্টে ঢুকলি ছেলের নাম ধরে বাচ্চা বয়সে তাকে নাম ধরে গিয়ে মামলার মোশন দেওয়া। যার ফলে দেখা গেল 20 বছর যে ওকালতি করে তার কাছ থেকে ব্রিফ নিয়ে ওই শফিক সাহেবের ছেলের কাছে যেত, আর প্রধানমন্ত্রীর ভাস্তার কাছে যেত। আমরা তো এইগুলো দুর্ভাগ্যের শিকার। আমরা প্রধান এখন আবার, বিচারপতির ছেলের কাছে যাইতো না? স্যার, প্রধান বিচারপতির ছেলের কাছে যাইতো না? ও সে তো স্যার মনিরুল, থ্যাংক ইউ স্যার মনে করে দেওয়ার জন্য। সে তো হ্যাঁ। সে তো স্যার মেনশনের ফি নিত। স্যার মানে আমরা এত রক্তাক্ত হয়েছে এগুলো দেখে দেখে, যে প্রধান বিচারপতির ছেলে, স্যার আপনি যখন তুললেন 800 না 900 কোটি টাকা ব্ল্যাক মানি হোয়াইট করেছে, আমরা কি নীতি বাক্য স্থাপন করব? তখন সেই সময় বিচারপতির অবস্থা কি ছিল বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওই স্যার। যে ওই যে বাইশটা বললেন, এই বাইশটা আমি এদিন মাহমুদুল আলম সাহেবের জানা যায় গেছি, বোধহয় না, জানা যায়। আমার বলতে যে স্যার আমার কোনো রিলিফ দেয় না। আমি তোমার চেহারা দেখে দিব নাকি? হ্যাঁ তোমার মামলায় কিছু না, আমি কি দিব? তোমার চেহারা হ্যাঁ, দেখে দিতে পারবো না? না না, এটা আমি এটা বলতে পারবো না কেন? সেটাই না। ওই তো বারেরই মেম্বার, আমারই তো ভাইয়েরা। হ্যাঁ না স্যার, আমি আমি এখানে, আমি স্যার, আমি এখানে বলি তো, জায়েদ সাহেব আপনি খেয়াল রাখবেন, আমাদের জাস্টিস রুমি সাহেব এবং জাস্টিস তারেক সাহেব দুইজনের মনে থাকবে, শফিক সাহেব কিন্তু একটা প্রত্যাশা ছিল যে অন্তত কিছু কাজ করবে, কিন্তু দেখা গেল তার ব্যারিস্টার ছেলেকে প্রতিষ্ঠা করলো। মানে আমার দুঃখ কি, আমাদের রক্তাক্ত হতে হয়। উনি এত সারা জীবন নীতিবাক্য আড়ালো। আর ওনার বড় ছেলে ডাক্তার ছিল, ভিয়েতনামে চাকরি করত, ওইখানে চাকরি ছাড়াই নিয়ে এসে বঙ্গবন্ধু বা পিজি হসপিটালের কন্ট্রাক্টারি ব্যবসা করালো, যে শফিক সাহেব। তো এই জন্য শফিক সাহেবদের সম্পর্কে আমাদের এক আইনজীবী নেতা বলেছিল বাদ যে বাদ- মামুন, এই যে বাদ দেন পার্সোনাল জিনিসের নাম। না স্যার আমি শেষ করছি। না মামুন, স্যার এগুলো ভুলে যেতে দেওয়া যাবে না। মামুন এরা হচ্ছে সেরকম পাহারাদার যাদের হচ্ছে সিন্দুক পাহারা দিচ্ছে চাবি ছাড়া, চাবিটা তুমি দিয়ে দেখো সিন্দুক সহ উধাও করে দেবে। বরং এর চাইতে অনেক রাজনৈতিক নেতা যারা অতীতে ল মিনিস্টার ছিল, শফিক সাহেবের আগে যারা ছিল, অনেক অনেক বেটার আমরা পেয়েছি। প্রয়াত মধু সাহেবের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে বলি, আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না। তো সেই জন্যই আমি বলছি যে একটা কমিটি, ছোট হোক বড় হোক, এবং এই আসিফ নজরুল সাহেবকে কারা এগুলো বুদ্ধি দিচ্ছে জানি না, এগুলো বাদ দিতে হবে। আপনি রুমি স্যারের দৃষ্টি আকর্ষণ করি, সো অ্যাজ জাস্টিস তারেক সাহেব এবং জায়েদ সাহেব আপনারও,
আমি এবং খোকন সাহেব যার যার ক্যাপাসিটিতে তীব্র নিন্দা করেছি এবং চিফকে বলেছি যে আপনি এটাকে কগনিজেন্সে নেন। মাত্র বেশ কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দেখলাম বিসিএস, সরি, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, যে হাইকোর্টে জজদের মধ্যে 70% আমাদের দিতে হবে। ওই হ্যাঁ, লোককে সাসপেন্ড করা দরকার। কারণ হাইকোর্টে জজের পদ এটা কোনো চাকরি না, এটা প্রমোশন না, ইটস অ্যান অনার, ইটস এ কনস্টিটিউশনাল অব্লিগেশন। হ্যাঁ, আমি তারিক স্যারের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবারে বলি না যে ওদের বাদ দিয়ে দাও, আবার রুমিত স্যারের সঙ্গে দুই জায়গায় মাঝখানে আসি, যে কিছু আগে যেরকম 10টা নিলে 2টা নিত যারা অভিজ্ঞ দক্ষ, যাদের একটা অভিজ্ঞতা আছে, এবং সেইটা হতে পারে। আরেকদিন হয়তো সুযোগ পেলে আমি বলবো। কিন্তু জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা লাস্ট 15 বছরে যা দেখেছি, জায়েদ সাহেব আপনিও জানেন, এইখানে আমার কথা চিফ সাহেব যাদের সঙ্গে আলাপ করবে সেইটার ক্ষেত্রে একটা ছোট কমিটি করে নিলে মানুষও জানতে পারবে। এবং আরেকটা করতে হবে, আপনার আধুনিকতা আনতে হবে। 50টা 30টা লোকের নাম প্রস্তাব দিল, গোপনে বলবেন, আপনার চিপের টেবিলে একটা ডেস্ক থাকবে, বক্স থাকবে, যে বারের বা যে কোনো নাগরিক ওই মিস্টার এক্স সম্পর্কে তথ্য দিতে পারবে। কারণ সব তথ্য তো অনেক সময় পায় না কেউ, পরে আমরা যেটা জানতে পারি। এইটাকে আজকে এই প্রক্রিয়ায় যেতে হবে, না হলে বিচার বিভাগের শ্রদ্ধা ফিরে আসবে না। আমি জি। শেষের পর্যায়ে আসি। রুমি স্যার যেটা বলেছেন, আমাদের আবু তারেক ভাই বলেছেন, রুমি স্যার কড়া কড়া কথা বলেছেন। আমি সাহসী মানুষ, শিক্ষিত বাদ থাকলে শিক্ষিত বিচারপতি হবে না, একদম যথার্থ। এর কারণটা কি জানেন? এত পতন হতো না। একজন বিশেষ ব্যক্তি যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিল, উনি যখন একবার নির্বাচনে হেরে গেল, এবং বিগত সরকারের সমর্থক আরেকজন আইনজীবী যখন নির্বাচনে হেরে গেল, তখন 2012 সালে মারা গেছেন ভদ্রমহিলা অ্যাডভোকেট সারা খাতুন, এবং এখন কারাগারে অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ ওই সময়কার মন্ত্রীরা। তারা, আমি আবারও আমার ক্যাভিয়েট দিয়ে রাখছি, আমি কখনোই বিএনপি রাজনীতি করি না, বরং হয়তো ঐক্যবদ্ধ আন্দোলন করেছি হাসিনার বিরুদ্ধে, কিন্তু নানা সময় দ্বিমত হয়, আমার রাজনীতি আমার কাছে। কিন্তু বেগম জিয়ার 2001 থেকে 2006-এর মধ্যে ব্যারিস্টার মওদুদ সাহেব ওনার উদ্যোগে বেগম জিয়ার ক্যাবিনেটের সমর্থন নিয়ে অনেক কয়টা ভালো আইনের মধ্যে একটা ভালো আইন উনি করেছিলেন, আমাদের আহ, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যেটাই উনি করে দিয়েছিলেন, জাহেদ সাহেব আপনিও জানেন, স্যাররাও জানে, যে এক লয়ার বিভিন্ন বারের মেম্বার হতে পারে, কিন্তু ভোটার হতে হবে একবারের। এবং আজকে বারের যে অধঃপতন, এইটার অন্যতম, যদি আপনার মানে বলেন এভরি, রাইট। হ্যাঁ, বেসিক অপরাধের জায়গাগুলির সৃষ্টি হচ্ছে এই যে সারা দেশব্যাপী ভোটার হয়ে। এখানে দুইটা কারণে তারা এসে নষ্ট হয়। এক হলো পলিটিক্যাল হুইপিং এ ভোট আসে, আরেকটা হয় শেষ মুহূর্তের বৈষয়িক সুবিধা কে দেয়। যার ফলে আমরা গত কয়েক বছর ধরে, আমি আমার সংগঠন, আহ, আমার নাম শুনি বুঝতে পারছেন যে কেন এই সংগঠন আমাদের করতে হয়েছে, এসসিবি এর সংবিধান সংরক্ষণ কমিটি। অর্থাৎ আমাদের এই সংবিধানটাই আমরা নিজেরা আইনজীবীরা মানছি না। আমি আপনার মাধ্যমে, আপনার দর্শকদের মাধ্যমে, দুই শ্রদ্ধ বারেরও সিনিয়র মেম্বার ছিলেন বিচারপতির দয়ের মাধ্যমে, আমি আমিও আপনার, বারের মেম্বার এখনো, জি এখনো স্যার বারের আপনি, মেম্বার। হ্যাঁ স্যার আপনি এখনো সিনিয়র মেম্বার, তাহলে হ্যাঁ। স্যার নিশ্চয়ই। তো আজকে স্যার আমাদের সবার মুখ খুলতে হবে যে আমরা যারা বারে সারাক্ষণ প্র্যাকটিস করি, তারা জায়েদ অবসলুট হয়ে যাচ্ছি এই ভোটিং ব্যবস্থার কারণে, আমাদেরকে আউট নাম্বার করে দিচ্ছে। এই আমার জেলা গাইবান্ধা, সারা দেশ, বরিশাল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, এবং এসে চেনে না জানে না একটা পলিটিক্যাল হুইপিং এ, অথবা আমার বলতেও খারাপ লাগে, বৈষয়িক স্বার্থ নিয়ে ভোট দিচ্ছে। যার ফলে আমরা, আমাদের যারা বারের কমিটি, তারা আর বারের লয়ারদের কাছে দায়বদ্ধ হচ্ছে না। আর স্বাধীন বার না থাকলে সমস্যা হচ্ছে কি, আপনার প্যানেল যখন হুইপিং আসবে লন্ডন থেকে, বারের ক্ষেত্রে এখন হয়তো লুটিয়ান দিল্লি থেকে আসবে, বা গুলশান থেকে আসে, বা আপনার গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ থেকে আসবে, নয়াপল্টন থেকে আসবে, মগবাজার অফিস থেকে আসবে, বা এই যে বামপন্থীদের অফিস সেগুনবাগিচা থেকে আসবে। তখন তো আর আপনি আপনি দেখেন, আমি, আমার এটা সৌভাগ্য হয়নি, আমি শুনেছি এই রুমিস সাহেবদের মতো সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে এরশাদ বিরোধী আন্দোলনে ওই সময় দুই নেত্রী, বোধ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা,
বারে যেতেন লয়ারদের পরামর্শ নেওয়ার জন্য। 90 সাল পর্যন্ত আমরা তখন কেবল ইউনিভার্সিটির ছাত্র। আর আমরা এখন আমাদের নির্বাচনে জিতার জন্য দুই নেত্রীও বাদ দেন, তারা তো অনেক বড়, দলের ল সেক্রেটারি পিছনে যেভাবে ঘোরে, যে তো আজ করে, সেখান থেকে শুরু হয় ওই অযোগ্য ব্যক্তিদের বেঞ্চে নেওয়া। কাজে আমি দুই স্যারকে অনুরোধ করবো, জায়েদ সাহেব আপনাদের এই এই যে উদ্যোগ, লয়ার্স অ্যালায়েন্স বোধহয় নাম দিয়েছেন আপনারা, উইথ অ্যালায়েন্স, আপনারা বারের হলরুম গুলোতে সভা করেন, আমরা সাধারণ মেম্বার হিসেবে সহায়তা করব। আগামী নির্বাচন মার্চে যেটা হবে তার আগেই বেগম জিয়ার আমলের 2003-এর আইন এবং জুডিশিয়ারি রিফর্ম নিয়ে, কনস্টিটিউশন রিফর্ম নিয়ে স্যার আবার ইনশাআল্লাহ কথা হ্যাঁ বলবো। শেষ করে দিচ্ছি আর 30 সেকেন্ড। 2003-এর অ্যামেন্ডমেন্টটা রিভাইভ করা হচ্ছে সরকারের একটা সদিচ্ছার উপরে, অথবা আমাদের বারের গঠনতন্ত্রে অ্যামেন্ডমেন্ট করে, কারণ স্বাধীন বার না হলে স্বাধীন বিচার বিভাগ হবে না। এবং এবং আমি 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 আরেকটা কথা বলি, যে বিচার বিভাগের আপনার আরেকটা, আমি খুব ইন্টারেস্টিং ডিবেট দেখছিলাম ভারতের রাজ্যসভায়। ভারতের নানা কিছুর আমরা বিরুদ্ধে, কিন্তু যা কিছু ভালো নিতে হয়, সেখানে দেখলাম মোদির দল বাদে সকল বিরোধী দল একটা দাবি তুলছে যে পোস্ট পোস্ট রিটায়ারমেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বিচারপতিরা রিটায়ার করার পর যে নানা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, তারা প্রস্তাব দিচ্ছে সে এখন রিটায়ার করলে জজ সাহেব 2 কোটি টাকা পায়, কথার কথা, প্রয়োজনে সেটাকে 5 কোটি করে দেন। ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষে আলাপ হচ্ছে, তাদের যেন কোনো আর্থিক অনিশ্চয়তা না থাকে, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট। এবং ভারতে আপনি জানেন একটা খুব নিন্দা ঘটেছিল, ভারতে বিদায়ী চিফ জাস্টিস রঞ্জন গগৈ এবং আমার হ্যাঁ, আপনি কি জায়েদ সাহেব অযোধ্যার জাজমেন্টটা পড়েছেন ওদের আপিল বিভাগের? জি। আপনি দেখবেন কেউ যদি রেজাল্টটা না জানে, পুরাতন জাজমেন্টে মনে হবে যে সুন্নি সমিতি পাবে 3 ভাগ 1 ভাগ 1 ভাগ করে, সবকিছু অন্যায়, মসজিদ ভাঙা অন্যায়, সব অন্যায়। হঠাৎ ছন্দ পতন হয়ে গেল যে হিন্দুরা মন্দির পাবে, মুসলমানদের অন্য জায়গায়, মানে আইনের চেয়ে ধর্ম প্রাধান্য পেল। এবং তার পুরস্কার হিসেবে তদানীন্তন ভারতের চিফ জাস্টিস রঞ্জন গগৈকে রাজ্যসভার মেম্বার করা হলো 1 মাসের মধ্যে রিটায়ারমেন্টে। আমাদের দেশে এরকম দেখি, জজদের আমাদের দুই সদ্য সাবেক বিচারপতি আছে, তাদের প্রজ্ঞা মেধা আমরা নেব সবসময়, কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলো বন্ধ করতে হবে। এখন আমি জানি না, আমার সৌভাগ্য হয়নি জানার, আমি মনে করি ধরেন একজন রিটায়ার জাজ যদি এখন রিটায়ারমেন্ট বেনিফিট 1 কোটি পায়, কথার কথা, সেটাকে তাহলে 3 কোটি করা হোক। রাষ্ট্রের যে অপচয় তার চেয়ে এখানে খরচ হোক, সেটাকে 3 কোটি করা হোক, প্রয়োজনে বাড়িরও ব্যবস্থা করা হোক। কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ থাকলেই, এটাকে বলে পোস্ট রিটায়ারমেন্ট সিনড্রোম, 6 মাস 8 মাস আগে থেকে বিচারপতিরা সরকারের বিরুদ্ধে রায় দিতে চায় না। কাজে আজকে একটা কমপ্লিট সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তবে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এখনকার নতুন যে আইনের খসড়া দেখলাম, এত বড় কমিটির পক্ষে না আমি, বিশেষ করে এই ধরনের না। আমি যেটা আবারও বলে আমার শেষ করি, দ্য অনারেবল চিফ জাস্টিস, আপিল বিভাগের মোস্ট সিনিয়র 2 জন জাজ, হাইকোর্ট বিভাগের সিনিয়র জাজ 1 জন, ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, বারের প্রেসিডেন্ট সেক্রেটারি। আমি রুমি স্যারের সঙ্গে আবার অ্যামেন্ডমেন্ট করলাম, কারণ আমি সবসময় মন খোলা রেখে বলি, মানে সিনিয়রদের কাছ থেকে শিখতে চাই। আমি এমপি, বোথ এমপি আর পক্ষে না, সে গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এমপি হোক আর বিরোধী দল এমপি হোক। আমি বুঝাতে পেরেছি? প্রেসিডেন্ট, সরি, চিফ জাস্টিস, অ্যাপিল বিভাগের 2 জন সিনিয়র জাজ মোস্ট, হাইকোর্ট বিভাগের সিনিয়র জাজ, ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, বারের প্রেসিডেন্ট সেক্রেটারি। এবং তাও একটা দায়বদ্ধতা থাকবে সেগুলো নিয়ে, কারণ এইটা করা ছাড়া এই বিচার বিভাগের সম্মান মর্যাদা ফিরিয়ে আনা যাবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আবু তাইব স্যার, আপনার শেষ মন্তব্য। না, সবাই তো যা বলছেন সেইটাই ঠিক আছে। এখন সদিচ্ছা সবাই দরকার, সরকারেরও দরকার, আমাদেরও দরকার, কমিশনারের সবাই দরকার। সদিচ্ছা না থাকলে, আইন সংশোধন না করলে, যত বিচারপতি নিয়োগ করেন না কেন, আইনও সংশোধন করতে হবে। আইনের যে সব লেখনা আছে সেগুলো ফিল আপ করতে হবে। অনেক আইন অনেক বেশি হয়ে গেছে, সেগুলো কোডিফাইড করতে হবে, সেগুলো সংশোধন করতে হবে। এছাড়া কোনো উপায় নাই। জজ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, ভালো জজ অ্যাপয়েন্টমেন্ট হবে সিস্টেমের উপরে। সিস্টেম ঠিক করতে হবে, আইনের সিস্টেম ঠিক করতে হবে, তারপরে ঠিক করতে হবে। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমি যদি
আমার তিনজন আজকে আপনাকেও আলোচনা ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমি এই সদস্য। বিছনায় বসেই কথা বললাম। আমি এখনো থ্যাংক ইউ থ্যাংক ইউ মামুন। থ্যাংক ইউ তারিক ভাই, মামুন, থ্যাংক ইউ। স্যার আমরা দ্রুত আলাপটা জাস্টিস মিফতাউদ্দিন চৌধুরী স্যারের আরোগ্য কামনা করি এবং স্যার বারে না, আপনি একটু আরোগ্যকে উদ্যোগ আমি নেন। এমনি কোনো অসুস্থতা না, আমার অসুখ হলে আমি আর গোসল করতে পারি না, চোখে পানি লাগলে অসুবিধা, বুঝতে পারছি। এই জন্য। তো এমনি করতে শরীরে অসুস্থতা নাই, জাস্ট ওই ক্যাটারাক্ট ছিল, লেন্স লাগাইছে আর কি। ওইটা সেট হইতে তো কয়দিন লাগে, জি স্যার। গোসল করলে নাকি ইনফেকশন হয়, মানে পানি লাগলে ইনফেকশন হয়। জায়েদ থ্যাংক ইউ ভেরি মাচ। জায়েদ থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক স্যার, ইউ, অসংখ্য থ্যাংক ইউ জায়েদ। থ্যাংক ইউ জাহিদ সাহেব, আপনারা এই আলোচনাগুলো অব্যাহত রাখেন, আমাদের বারে আসেন। আমরা চাই আপনারা ইয়াংরা আরো উদ্যোগ নেন। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ রাখবেন আমাদের সাথে। জায়েদ যোগাযোগ রাখবেন আমাদের সাথে, যোগাযোগ। মামুন আমি আমরা আছি, আমরা উইল হেল্প ইউ অলওয়েজ। নো জি প্রবলেম। স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। শুভরাত্রি।